যে এলাকায় বসবাস সেই এলাকার স্কুলে শিশুদের ভর্তি করানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। মুক্তিযুদ্ধ বিজয়ের ইতিহাস জানানোর আহ্বান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের চূড়ান্ত রায়ের রিভিউ আবেদন করতে হবে 15 অক্টোবরের মধ্যে। দণ্ড পরিবর্তনের সুযোগ নেই মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। রাজধানীর আশকোনায় গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরণে একই পরিবারের 4 জন সহ 5 জন দগ্ধ, আশঙ্কাজনক 3 জন ঢাকা মেডিকেলে ভর্তি। জাপানি নাগরিক হত্যার ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা বিপ্লব। চট্টগ্রামে ছিল মূর্তিমান আতঙ্ক, মন্তব্য নির্যাতিতদের। রয়েছে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগও। এবং বিতর্কিত কাজ করেও বারবার পার পেয়ে যান সুন্দরগঞ্জের এমপি লিটন। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে সহযোগিতার দলীয় লোকদের হয়রানির অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবি। দেশের প্রতিটি এলাকার শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় স্কুলে ভর্তি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যে এলাকায় বসবাস সেই এলাকার স্কুলে ভর্তি হওয়া শিশুদের অধিকার। আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে সকালে শিশু একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়কে তদারকির নির্দেশ দেন। এছাড়াও শিশুদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তার পাশাপাশি উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। যারা যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় শিশুরা ওই স্কুলে যাবে। আর ওই একটা স্কুলে ভর্তি হতে গেলে একটা ছাপানো প্রশ্নপত্র দিয়ে তাদের পরীক্ষা নিয়ে ভর্তি করতে হবে তা না। যে এলাকায় যে যারা বসবাস করবে সেই এলাকায় স্কুলে শিশুরা ভর্তি হবে, এটা তাদের অধিকার। এটা সরাসরি তাদেরকে আগে ভর্তি করে নিতে হবে। আমাদের শিক্ষা মন্ত্রণালয়, মহিলা শিশু মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আমাদের প্রাইমারি শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন। আর প্রাইম মিনিস্টার অফিস থেকে এটা যেন কোঅর্ডিনেট করা হয়, তারা যেন লক্ষ্য রাখেন যে কাজগুলো ঠিক মতো হচ্ছে কি না। আমাদের প্রত্যেক এলাকায় কিন্তু প্রতিবন্ধী বা অটিস্টিক শিশুরা আছে। এই প্রতিবন্ধী এবং অটিস্টিক বাচ্চারা তাদের জন্য আলাদা একটা ক্লাসের ব্যবস্থা করে তাদেরকে কাউন্সেলিং করবে। ধীরে ধীরে যাতে তারা একদিকে তাদের চিকিৎসা ব্যবস্থা, অপরদিকে তাদের এই কাউন্সেলিং করলে তখন তারা আমাদের অন্যান্য শিশুদের সাথে একসাথেই আস্তে আস্তে তারা মিলে যেতে পারবে এবং তাদের মানসিক অবস্থারও উন্নতি হবে। চূড়ান্ত রায়ে আইনি প্রক্রিয়ায় কোনো ত্রুটি না থাকলে রিভিউ আবেদনে জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর দণ্ড পরিবর্তন হওয়ার সুযোগ কম বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। আর ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত জানান, রিভিউয়ে সাজার পরিবর্তন হয়েছে, এটা নজিরবিহীন। যদিও আসামি পক্ষের আইনজীবী মনে করেন বিচারকরা তাদের ক্ষমতা বলে রিভিউয়ে মৃত্যুদণ্ডের সাজা কমাতে পারেন। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে 15 দিনের মধ্যে রিভিউ চাইতে পারবে সংক্ষুব্ধ যে কোনো পক্ষ। সে হিসেবে আগামী 15 অক্টোবর শেষ হচ্ছে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউয়ের সুযোগ। এরই মধ্যে রায়ের বিরুদ্ধে রিভিউয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই দুই মানবতা বিরোধী। যদিও আপিল বিভাগ দণ্ডের বিরুদ্ধে নয়, বরং রায়ে আইনি প্রক্রিয়ার ব্যত্যয় ও ভুল ত্রুটি সংশোধনের জন্য রিভিউ করা যাবে বলে মতামত দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেন, এসব বিষয় ছাড়া রিভিউ আবেদন মঞ্জুর হওয়ার সুযোগ কম। অ্যাপিল শুনানি যেরকম মেরিটের উপরে বিবেচনা করা হয়, এখানে সেই বিবেচনার অবকাশ নাই। যে ভুলটা একদম অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড, যেটা বলে মানে আইনের ভাষায়, সেটা আছে কিনা, সেটা না থাকলে স্কোপ কম। সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ করে দণ্ডের পরিবর্তন হয়েছে, এ ধরনের ঘটনা নজিরবিহীন। যদিও আসামিপক্ষ বলছে বিচারকরা চাইলে রিভিউ রায়েও দণ্ড পরিবর্তন সম্ভব। যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই দণ্ডটাও রিডিউস হতে পারে, অর্থাৎ এই দণ্ডটা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এই সামগ্রিকভাবে রায়টাকে পর্যালোচনা করা হবে রিভিউতে। এই পর্যালোচনা করার পরে আপিল বিভাগ যে রায় দেবে, সেই রায়টি চূড়ান্ত রায় হবে। আইনগত ত্রুটি বিচ্যুতি যদি না থাকে, রিভিউ পিটিশন উইল বি রিজেক্টেড। রিভিউ পিটিশনের মধ্যে কখনো কোনো সময় যে অ্যাপিলেট ডিভিশনের মামলার রায়ের কোনো পরিবর্তন ঘটেছে আমি দেখিনি।
সংশ্লিষ্টরা বলছেন, মৃত্যু পরোয়ানার আসামি মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন করলে তা দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন করা হবে। ফলে রায় কার্যকরে অপেক্ষা করতে হবে রিভিউ নিষ্পত্তি পর্যন্ত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আশকোনা এলাকার একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের 4 জন সহ 5 জন দগ্ধ হয়েছেন। আহত রেদওয়ান জানান, সকালে গৃহকর্মী রান্নাঘরের চুলায় আগুন জ্বালাতে গেলে গ্যাসের লাইনে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন গৃহকর্মী সখিনা বেগম। তাকে বাঁচাতে গিয়ে বাসার আরও 4 সদস্য দগ্ধ হন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করার পর 2 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। অন্য 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। হঠাৎ করে গ্যাসটা মানে বাস্ট হয়ে পুরো ঘর আগুন ধরে সব ঘরের জানালা গ্লাস সব ভেঙে গেছে। আমার আম্মুকে মানে বেশি ক্ষতি হয়েছে। আমার বাবা মানে বাস্ট হওয়ার সাথে সাথে মানে জোরে ফিকা মারছে আর কি। কাজের বুয়া ওরও বেশি ক্ষতি হয়েছে একটু। এত জোরে একটা শব্দ আসছে, আগুনটা আমাদের রুমে চলে আসছে, বিছানায় আগুন লেগে গেছে, মশারির মধ্যে আগুন লেগেছে। আমি মানে আমার হাতে আসছে, হাত দিয়ে জাস্ট এভাবে সরাই দিছি। যে 5 জন পেশেন্ট আছে, 5 জনের মধ্যে 3 জনের অবস্থা খুবই গুরুতর এবং এর মধ্যে 2 জনের আবার শ্বাসনালী পুরো আছে। আর 2 জন যে আছে ওদের অবস্থা খুব বেশি গুরুতর, 2% পুরো আছে, ওদের আমরা ভর্তি দেয়নি। আর 3 জনকে এখানে ভর্তি রাখছে। জাপানি নাগরিক হত্যা মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা রাশেদুর নবী খান বিপ্লব 90-এর দশকে বন্দরনগরী চট্টগ্রামে ছিল এক আতঙ্কের নাম। অপহরণ, চাঁদাবাজি, এমনকি প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সে সময় তার হাতে নির্যাতনের শিকার হওয়ারা মনে করেন বিপ্লবের পক্ষে বড় ধরনের অপরাধ করা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দীর্ঘদিন পর আবারও আলোচনায় আসলেন বিএনপি নেতা রশিদুন নবী বিপ্লব। রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে 1 দশক চট্টগ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 1990 সালে বিপ্লব চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হন। আর 91 সালে বিএনপি ক্ষমতায় আসার পর মেডিকেল সহ আশপাশের এলাকায় রাজত্ব কায়েম করে বিপ্লবের অনুসারী সন্ত্রাসী বাহিনী। সে সময় শিবিরের কিলিং স্কোয়াডের সাথে বিপ্লবের ছিল সুসম্পর্ক, এমনই দাবি তখনকার মেডিকেল শিক্ষার্থীদের। বিভিন্ন জায়গায় সে ভাড়াটিয়া হিসেবেও যাইতো। চট্টগ্রাম মহানগরের ছাত্রদলের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সাথেও তার সম্পর্ক ছিল এবং সে জামাত শিবিরের তৎকালীন যে কিলার বাহিনী ছিল, নাসির বাহিনী বা অন্যান্য বাহিনীর সাথে তার রীতিমতো যোগাযোগ ছিল। 1996 সনে যখন আমরা 4র্থ বর্ষের ছাত্র, তখন সে আমাকে গুলি করে। সেই থেকে আমি অসুস্থ জীবনযাপন করছি। সে শুধু আমাকে গুলি করেছে বা মেডিকেল উৎপাদ করে তা নয়, ওই সময় আমার জানা মতে সে চট্টগ্রাম শহরে নানা রকম অপরাধের সঙ্গে জড়িত ছিল। 1997 সালে নগরীর লাভলিন এলাকার অ্যাপোলো 11 পেট্রোল পাম্পে ডাকাতি করতে গিয়ে ম্যানেজারকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। ছাত্র জীবন থেকে তাকে দেখেছি সমস্ত রকম অপরাধের সঙ্গে সে জড়িত এবং সবাই কিন্তু আমরা পাশ করে ডাক্তার হয়ে গেছি, কিন্তু সে পড়ালেখা ছেড়ে দিয়েছে এবং সে এখনো অপরাধ করেই চলছে। সে হচ্ছে ঠান্ডা মাথার একজন খুনি এবং সন্ত্রাসী। সেই ধরনের বিদেশি হত্যাকাণ্ড এবং সাথে সে জড়িত থাকতে পারে, এটা আমি 100% বিশ্বাস করি, কারণ তার নেচারটাই ওই রকম। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির সন্ত্রাসী তালিকায়ও নাম ছিল এই বিপ্লবের। সবশেষ 2008 সালে ফেন্সিডিল সহ চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছিল র্যাব। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, বগুড়ার শেরপুরে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে বাঁশ, বেত, প্লাস্টিকের নানা পণ্য। স্বাবলম্বী হয়ে উঠছেন শত শত নারী, রপ্তানি হচ্ছে বিদেশেও। এবং একীভূত হতে প্রাথমিক প্রস্তাবনা বিটিআরসির কাছে জমা দিয়েছে রবি এয়ারটেল। গ্রাহক পর্যায়ে সুবিধা বাড়াতে সহায়তা করবে মত অর্থনীতিবিদদের। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করেও বারবার পার পেয়ে গেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে নানাভাবে সহযোগিতার দলের নেতাকর্মীদের হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সবশেষ এক শিশুকে গুলি করে আবারও দেশ জুড়ে সমালোচিত এই সংসদ সদস্য। বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। 2013 সালের 28শে ফেব্রুয়ারি জামাত নেতা সাইদির ফাঁসির রায় ঘোষণার পর সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় নারকীয় তাণ্ডব চালায় জামাত শিবিরের ক্যাডাররা। নির্মমভাবে 4 পুলিশকে পিটিয়ে হত্যার পাশাপাশি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে ধ্বংসযজ্ঞে পরিণত করে বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ি ও রেল স্টেশন। ওই ঘটনার পর প্রশ্ন ওঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ভূমিকা নিয়ে। জামাত নেতা কাশেম তার কিন্ডারগার্টেন স্কুল বন্ধ করে দেয়। পরবর্তীতে এমপি সাহেব তার লোকজন দিয়ে কিছু টাকার বিনিময়ে আবার ওই স্কুল
চালু করে দেন। 28শে ফেব্রুয়ারি একটা ঘটনা ঘটবে, উনি সম্ভবত উনি জানেন। উনি 27শে ফেব্রুয়ারির মধ্যেই রেলওয়ের যে অফিস আছে, অফিস থেকে ওনার চেয়ার টেবিল আসবাবপত্র সব সরিয়ে নিয়ে গেছে। সরিয়ে নিয়ে উনি ঢাকায় চলে গেছেন। শিবিরের তাণ্ডব লীলার পর দেশ জুড়ে সুন্দরগঞ্জ জামাত অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত হলেও উপজেলায় আওয়ামী লীগকে সংগঠিত না করে 12 বছর ধরে তিনি সভাপতির পদ আঁকড়ে আছেন বলে অভিযোগ স্থানীয় নেতাকর্মীদের। মঞ্জুরুল ইসলাম লিটন কৌশলে দলের লোকজনকে বাদ দিয়ে সে মন গড়ো দল চালে যাচ্ছে। তিনি অভিভাবকের দায়িত্ব পালন না করে উল্টো ওই জামাত শিবিরকে তিনি লালন পালন করছেন। এমন পরিস্থিতিতে দলের নীতি নির্ধারকদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন নেতাকর্মীরা। সুন্দরগঞ্জের মানুষকে বাঁচানোর জন্য হলো জননেত্রী শেখ হাসিনার দিকে আমরা চেয়ে আসি, ওনার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য। সবশেষ গত 2রা অক্টোবর সংসদ সদস্য লিটন সুন্দরগঞ্জের গোপালচরণ এলাকায় শিশু সৌরভকে প্রকাশ্যে রাস্তায় গুলি করে সারা দেশে আলোচনার শীর্ষে চলে আসেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রাজধানীর বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে রংপুর বিভাগীয় জাতীয় পার্টির প্রতিনিধি সভায় বক্তব্য রাখছেন হুসেইন মোহাম্মদ এরশাদ। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। বিএনপি করে নাই, আওয়ামী লীগ করে। বিএনপি 6 বছর জেলে গিয়েছিল। 6 বছর জেলে ছিলাম, অসুস্থ হয়ে গিয়েছিলাম, মৃত্যু পথে ছিলাম। আমাকে আমার স্ত্রী অনশন ধর্ম করছে, আমার কর্মীরা, কিন্তু আমাকে তার চিকিৎসার জন্য কিছুতে পাঠায়নি। মরার জন্য ছিলাম ওখানে, মরার জন্য বলেছি মারা যাক। মরি নাই, বেঁচে আছি, ভালো আছি, সুস্থ আছি আল্লাহর কারণে। আমি মানুষের ক্ষতি করে নাই, আমাদের একটা লোক মানুষের ক্ষতি করে নাই, জোর করে জমি দখল করে নাই, বাড়ি দখল করে নাই। আমার সুশাসন প্রতিষ্ঠা বাংলাদেশে। এখন সুশাসন অভাব, মানুষের জীবনের নিরাপত্তা অভাব, শান্তির অভাব, অনিশ্চিত ভবিষ্যতের চাল আমাদের সবসময় তাড়া করে ফিরছে। এই জন্য বলছি, উই হ্যাভ এ চান্স, প্লিজ ডোন্ট মিস ইট। আমার বয়স হয়ে গেছে, আমি দেখতে চাই কি, আমি তো 8 বছর সেনাবাহিনী প্রধান ছিলাম, 9 বছর প্রেসিডেন্ট ছিলাম। আমার তো চাওয়া পাওয়া কিচ্ছু নাই। মানুষ এখন সম্মান করে, আমি তো কোনো সিকিউরিটি নেই না, কোনো পুলিশ নেই, আশা করি কেউ তো খারাপ কথা বলে না। কেন আমি বিশ্বাস করি যে মানুষের ক্ষতি করি নাই, মানুষ আমার কেন আবার ক্ষতি করবে। এখন তো একজন সামান্য এমপি 3 গাড়ি নিয়ে চলে, পুলিশের গাড়ি, আমি চলি। তার আমার আত্মবিশ্বাস আছে, আমি তো অন্যায় করি নাই, আমার দরকার অন্যায় করে নেই, বাড়ি দখল করে নেই, জমি দখল করে নেই। এই জন্য আমাদের একটা সুযোগ আছে, এই সুযোগটা কাজে লাগাতে আমাদের। ওই একটা কথা বলে, স্যার আপনি যে ভালো কাজ করছেন, ভোট দেবো কাক ভোট দিই। তো ভোট দেওয়ার লোক তো আমাদের নাই, সংগঠন নাই, কর্মী নাই। কর্মী ছাড়া ভোট কিন্তু ভোটার আনবে কেউ কে? রংপুরে বিশ্বাস করবে না, রংপুর তো আমার দেওয়ার লোক ছিল না। কি বলে, পোলিং অফিস, পোলিং এজেন্ট। মানুষ তো ভোট দিচ্ছে আমাকে, দিচ্ছে তো, প্রতিবারে দিচ্ছি। পোলিং এজেন্ট নাই, কর্মী নাই। সেই বলছি যে আমাদের জনপ্রিয়তা এখনো আছে। জাতীয় পার্টির কথা মনে করলে মানুষ সুশাসনের কথা মনে করে, উন্নয়নের কথা মনে করে। এই সুযোগটা কাজে লাগাতে হবে। তাই আগুল আবেদন তোমাদের কাছে, দিস ইজ লাস্ট চান্স, উই মাস্ট অ্যাভেল ইট, উই মাস্ট। সংগঠন শক্তিশালী করো। আমি বলছি বেঁচে থাকলে ইনশাল্লাহ জাতীয় পার্টির ক্ষমতা তোমার দেখাবো। আর নাথিং টু গেইন, নাথিং টু লুজ। আমি কি চাই আজকে, জাতীয় পার্টি ক্ষমতা আসুক, জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হোক, আমার মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী জাতীয় পার্টি পালন করুক। আর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বক্তব্য রাখছিলেন রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে ঢাকার যে কেন্দ্রীয় অফিস, সেখানে আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। গাজীপুরে 4 বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা চেষ্টার অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাবা মায়ের অনুপস্থিতিতে ফুচকা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যায় আমিরুল ও রাকিব নামে 2 যুবক। সেখানে শিশুটিকে ধর্ষণের পর মারধরও করা হয়। এ সময় নির্যাতন থেকে বাঁচতে শিশুটি চিৎকার করলে বখাটেরা তাকে শ্বাসরোধ করে ও ইট দিয়ে মুখ থেতলে দেওয়ার চেষ্টা করে। পরে শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে এক যুবককে আটক করে। গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হয়, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এদিকে এই ঘটনায় টঙ্গী থানায় একটি মামলা দায়ের করেছে নির্যাতিতার পরিবার।
বাসায় ছিল, পরে ওর একটা পিচ্ছি ছেলেরে দিয়া ঢাকায় নিছে। বেড়াইভুনি রাস্তায় মানুষ চিৎকার করতেছে কার বাচ্চা ফ্লাডের ভিতরে নিচে ঢুকছি আর দেখিছে মানে এক মহিলার কোলেও মানে আমারে দিছে। আমি সাথে সাথে নিয়ে জহির মার্কেটে আসছি আর আমি রাস্তায় পড়ে গেছি। আইসা দেখি আমি বাগনির এই অবস্থা। এই যারা এই কাণ্ড করছে সবাই জানি এইটার আমি বিচার চাই, কঠিন শাস্তি চাই আমি এদেরকে। তার আত্মীয় স্বজন বলে যে তাকে মানে যেই যারা অ্যাসল্ট করেছে তারা এক মানে ফিজিক্যালিও তাকে ইয়ে করা হয়েছে। পরে আমরা উপর থেকে সিস্টার ডেকে নিয়ে আসি, নিয়ে এসে এক্সামিন করে দেখি যে তার যেটা মানে স্ত্রী জননাঙ্গ যেটা সেটা আশেপাশে কিছু আঘাত চিহ্ন আছে। লক্ষ্মীপুরের শাহ আলম নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। পুলিশের দাবি আটককৃত ব্যক্তি মাদক ব্যবসায়ী, বন্দুকযুদ্ধে সে আহত হয়েছে। পুলিশ জানায় গত রাত 1টার দিকে সদর উপজেলার পালেরহাট এলাকায় নিয়মিত টহলে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় সেখানে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের চ্যালেঞ্জ করে। এতে তারা গুলি ছুঁড়ে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয় শাহ আলম। ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, কয়েক রাউন্ড গুলি ও 165 পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। আটক শাহ আলমের বিরুদ্ধে অস্ত্র, মাদক চোরাচালান সহ 8 থেকে 10টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সাদা কর্কশিট আর তাতেই নানা আকার দিয়ে তৈরি হচ্ছে 1071টি ভাস্কর্য। 1971-এর 9 মাসে পাক বাহিনীর চরম বর্বরতা ফুটিয়ে তুলতেই এই শিল্পকর্মের আয়োজন। 2016 সালের মার্চ মাসে সবার জন্য উন্মুক্ত হবে এই শিল্পকর্ম। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। বগুড়ার শেরপুর উপজেলার গ্রামে গ্রামে তৈরি হচ্ছে বাঁশ, বেত, শন, তালপাতা, প্লাস্টিক এবং পুঁতির বিভিন্ন ধরনের জিনিসপত্র। এতে স্বাবলম্বী হয়ে উঠছেন এই গ্রামগুলোর শত শত দরিদ্র নারী। তাদের তৈরি পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। তবে পর্যাপ্ত পুঁজি ও এলাকায় বিদ্যুৎ সুবিধা থাকলে আরও ভালো কিছু করার আশা তাদের। মাজেদুর রহমানের তথ্য এবং রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর, গাড়িদহ, কুসুম্বি ও সীমাবাড়ি ইউনিয়নের অধিকাংশ গ্রামে গেলে দেখা যাবে একসাথে কাজ করছেন নারীরা। সংসারের প্রয়োজনীয় কাজ সেরে বাড়তি আয় করতে তারা বেছে নিয়েছেন হাতের তৈরি জিনিসপত্রের কাজ। অফিস থেকে শুরু করে সংসারের নানান জিনিস তৈরি করছেন শন, তালপাতা, প্লাস্টিক, পুঁতি দিয়ে। এসব পণ্য বিক্রি করে সংসারের স্বচ্ছতা ফিরেছে তাদের। 1000 টাকার যদি চমকি পুঁতি কিনি তাহলে আমি 2000 টাকা বিক্রি করতে পারি। এই কাজ আসার পরে এই কাজ করে আমি অনেক উন্নত হয়েছি। আমি স্কুলে লেখাপড়া করি, স্কুল বন্ধ হলে দাদির সাথে মায়ের সাথে এসে এগুলো শিখি। এলাকায় বিদ্যুৎ সুবিধা এবং সমবায় ভিত্তিতে গড়া সমিতিগুলোতে বিনা সুদে ঋণ সুবিধা দেয়া হলে আরো ভালো কিছু করার আশাবাদ সংশ্লিষ্টদের। বিদ্যুৎ নাই, বিদ্যুৎ থাকলে আরো উন্নতি করতে পারি, ছেলেমেয়ে লেখাপড়া করতে পারি, সুযোগ ফাঁকে আমরা এই কাজ করতে পারি। পুঁজির অভাবে কিচ্ছু করতে পারি না বা কারেন্টের অভাবে আমরা কিচ্ছু করতে পারি না। ওই বাতি জ্বালায় সারা দিন রাত করা সম্ভব না, আর কারেন্ট থাকলে ছেলেমেয়ের লেখাপড়া পাশাপাশি আমরাও জায়গা থেকে কাজ করতে পারতাম। স্থানীয়ভাবে হাতের তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে ঢাকার নামি দামি শোরুম ও বিদেশে। আমি এই জিনিসগুলো এখান থেকে কিনে ঢাকা হ্যান্ডিক্রাফটসে বিক্রি করি। তারা সেই ঢাকা হ্যান্ডিক্রাফটস ওখান থেকে আমরা ঢাকাতে পাঠায়। ঢাকা থেকে এরা এই জিনিসগুলো বিভিন্ন দেশে বিদেশে পাঠায় দেয়। আর প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সমবায় সমিতি করে এখানকার জিনিসপত্র বাজারজাত করার ব্যবস্থা করছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি। তারা রেগুলার কাজ করতেছে, বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতেছে। এই প্রোডাক্টগুলো মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু আবার এই প্রকল্প পক্ষ থেকে সহযোগিতা করছি এবং এই প্রোডাক্টগুলো ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে চলে যাচ্ছে। বগুড়ার শেরপুর উপজেলার 4টি ইউনিয়নের প্রায় 70টি গ্রামে 5000 নারী হস্তশিল্পের কাজ করছে। সময় সংবাদ, বগুড়া। 2015 সালের জন্য এশিয়ার শ্রেষ্ঠ গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। সম্প্রতি এক জরিপে আতিউর রহমানকে শ্রেষ্ঠ গভর্নর হিসেবে নির্বাচিত করেছে ব্রিটেন ভিত্তিক ইউরোনমি
গ্রুপের পত্রিকা দ্য ইমার্জিং মার্কেটস। দেশের স্থিতিশীল আর্থসামাজিক উন্নয়নে তার ভূমিকা, সবুজ ব্যাংকিং ব্যবস্থা চালু এবং নীতি নির্ধারণে আস্থাশীল থাকার কারণে শ্রেষ্ঠ গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং অর্থমন্ত্রীদের সম্মেলনে তার নাম ঘোষণা করা হয়। এর আগে ফেব্রুয়ারিতে লন্ডনের হাউস অব লর্ডসে আতিউর রহমানকে দ্য ব্যাংকার্স অ্যাওয়ার্ড দেয় ফিনান্সিয়াল টাইমস। গেল বছর এই অ্যাওয়ার্ড পান ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর রঘুরাম রাজন। একীভূত হতে যাচ্ছে দেশের দুই টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেড। এরই মধ্যে প্রাথমিক প্রস্তাবনা বিটিআরসির কাছে জমা দিয়েছে প্রতিষ্ঠান দুটি। কোম্পানি আইন 1994 অনুযায়ী গ্রাহকদের স্বার্থ, সেবার মান রক্ষা সহ 6টি শর্ত যাচাই বাছাই করছে সংস্থাটি। দেশের টেলিকম খাতের দুটি বড় প্রতিষ্ঠানের একীভূতকরণ গ্রাহক পর্যায়ে সুযোগ বাড়াতে সহায়তা করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রিপোর্ট এজি মাহমুদের। 2010 সালে ওয়ারিদ টেলিকমের 70% শেয়ার কিনে নিয়ে বাংলাদেশে ব্যবসা শুরু করে ভারতের টেলিকম খাতের প্রতিষ্ঠান এয়ারটেল। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বের চতুর্থ বৃহত্তম মুঠোফোন অপারেটরটির বাংলাদেশে বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় 90 লাখ, আর প্রায় 500 জনবল নিয়ে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। অন্যদিকে 1997 সালে বাংলাদেশে যাত্রা শুরু হয় মুঠোফোন অপারেটর একটেলের। পরবর্তীতে 2010 সালের মার্চ থেকে রবি নামে বাংলাদেশে ব্যবসা শুরু করে মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাত ও জাপানের এনটিটি ডেকোমোর যৌথ অংশীদারিত্বের এই প্রতিষ্ঠানটি। দেশের তৃতীয় বৃহত্তম মুঠোফোন অপারেটরটির বর্তমান গ্রাহক সংখ্যা 2,79,00,000 লাখ, আর প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন 1,600 জনেরও বেশি কর্মী। আর সম্প্রতি ব্যবসায়িক কার্যক্রম, পরিচালন সক্ষমতা ও অবকাঠামো সুবিধার পরিসর বাড়াতে বিটিআরসির কাছে একীভূত হওয়ার প্রস্তাবনা দিয়েছে এই প্রতিষ্ঠান দুটি। প্রস্তাবনা অনুযায়ী একীভূত হওয়ার পর রবি আজিয়াটার 75 ও এয়ারটেলের থাকবে 25% শেয়ার। আজিয়াটা গ্রুপ এবং ভারতীয় এয়ারটেল গ্রুপের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে কিভাবে দুটো কোম্পানি একীভূত হতে পারে। এই আলোচনা আরো সামনের দিকে আগাবে। আর পুরো প্রক্রিয়া শেষ হতে আরো কয়েক মাস সময় লাগবে জানিয়ে প্রস্তাবটির আইনগত দিক যাচাই করছে বিটিআরসি। একটা শর্ত আমরা অসম্ভব গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে যে এই একীভূত হওয়ার ফলে কোনো কর্মকর্তা কর্মচারী অত্যাবশ্যকীয়ভাবে চাকরি হারাবেন না। স্বপ্রণোদিত অনেক হয়তো যোগদানে ইচ্ছুক হবে না, তারা স্বপ্রণোদিতভাবে যদি রিটায়ারমেন্ট চলে যায়, সেই রিটায়ারমেন্টের যে রোড ম্যাপ, যে প্ল্যানিং, সেটা আমাদেরকে জানাতে হবে। এদিকে দুটি বিদেশি প্রতিষ্ঠানের একীভূত হওয়ার বিষয়টি দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ইতিবাচক উদাহরণ বলে উল্লেখ করে অপারেটর দুটির কোনো বকেয়া থাকলে তা পরিশোধের দায় প্রধান অংশীদারকে নিতে হবে বলে জানালেন অর্থনীতিবিদরা। আইনগতভাবে কোনো পাওনাদি থাকছে কিনা সরকারের কর সংক্রান্ত বা আইনগত কোনো মামলা মোকদ্দমা সংক্রান্ত, সেটি এনবিআর বা অন্য সংস্থাগুলো তারাও এটির সাথে যুক্ত হয়ে দেখতে পারেন যে এরকম ধরনের বিষয়গুলো আছে কিনা। প্রতিষ্ঠান দুটি একীভূত হলে 3,70,00,000 গ্রাহক নিয়ে এটি হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুঠোফোন অপারেটর। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। বয়ঃসন্ধিকালে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত বরিশালের অনেক কিশোর কিশোরী। এ বিষয়ে খুব একটা ধারণা নেই গ্রামের অভিভাবকদের। এক্ষেত্রে পারিবারিক সচেতনতা বাড়াতে সামাজিক উদ্যোগ দরকার বলে মনে করেন শিক্ষকরা। এ সময় কিশোরীরা পুষ্টিকর খাবার না পেলে ভবিষ্যতে মা হওয়ার সময় বিকলাঙ্গ শিশু জন্ম দেওয়ার আশঙ্কা থাকে বলে জানান চিকিৎসকরা। মাহমুদুর নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের এই সময়টিতে কিশোর কিশোরীদের জন্য প্রয়োজন নানা পুষ্টিকর খাবার, কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলের অনেক অভিভাবকের এখনো বিষয়টি রয়েছে অজানা। পাঠ্য বইয়ের কারণে শিক্ষার্থীরা জানলেও পরিবারের অসচ্ছলতার কারণে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে তারা। এই সমস্ত জিনিস আমরা জানিও না, শুনিও না। আমরা তো গরিব মানুষ, এই সমস্ত জিনিস আমরা খাওয়াইতে পারি না। এই পরিবর্তনের সময় আমাদের আর কি অনেক পুষ্টিরও দরকার হয়। এই পুষ্টির জন্য আমরা বই থেকে জেনেছি যে আমাদের সুষম খাদ্যের প্রয়োজন হয়, যেমন ডিম, দুধ, মাংস। অর্থনৈতিক সংকটের কারণে আমার যেসব পুষ্টিকর খাবার গ্রহণ করা দরকার সেগুলো আমার পরিবার দিতে পারছে না।
এদিকে এই অবস্থার পরিবর্তনের জন্য পারিবারিক সচেতনতা বাড়াতে সামাজিক উদ্যোগ দরকার বলে মনে করেন এই শিক্ষক। স্বল্প মূল্য পুষ্টিমানের খাবার দেয়া যায়, এই জন্য পরিবারকে সচেতন হতে হবে। তো প্রতিটা পরিবার যদি সচেতন হয়, পরিবারে যদি সচেতনতা বৃদ্ধি করা যায়, এর জন্য সামাজিক উদ্যোগ দরকার। আর বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এ সময় কিশোরীরা পুষ্টিকর খাবার না পেলে মেয়েদের ঝুঁকি রয়ে যায়। বয়সন্ধিকালে ছেলে বা মেয়েদের স্বাভাবিক খাবারের পাশাপাশি অতিরিক্ত কিছু খাবার গ্রহণ করা প্রয়োজন, অর্থাৎ আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, যেমন সবুজ শাকসবজি, দুধ, ডিম ইত্যাদি বিশেষ করে মেয়েদের গ্রহণ করতে হবে। তা না হলে এই মেয়েরা যখন মা হবে তখন বিকলাঙ্গ শিশুর জন্মদানের সম্ভাবনা থেকে যায়। বরিশাল বিভাগে মাধ্যমিক স্কুলের সংখ্যা ১৬৮৪, শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ লাখ, মাদ্রাসা ১,০০০ এবং শিক্ষার্থী ২.৫ লাখ। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। 19 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। মাদারীপুরের ৩৮৫টি মণ্ডপে দিনরাত চলছে প্রতিমা তৈরির কাজ। পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মণ্ডপগুলোতে চাওয়া হয়েছে নিরাপত্তা। সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, শাহাদাত আকুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেবী দুর্গাকে সাজাতে মাদারীপুরে অক্লান্ত পরিশ্রম করছেন প্রতিমা শিল্পীরা। তাদের নিপুণ হাতে ইতোমধ্যে মাটির কাজ শেষ করেছেন মণ্ডপগুলোতে, বাকি শুধু রং করা। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করার আশা প্রতিমা শিল্পী ও কারিগরদের। হিন্দু ধর্মাবলম্বীদের মতে অশুভ শক্তিকে দমন ও দেশের শান্তি কল্যাণে এবার দেবী দুর্গা আসবেন ঘোড়ায় চড়ে এবং যাবেন দোলায় চড়ে। প্রায় দিন ধরে কাজ করতেছি একলা, এইভাবে আমরা পূজার আগে কাজগুলো শেষ করব। আনন্দ সহকারে পূজা করে মাকে আমরা ভক্তি করি। বিপদ আপদ থেকে রক্ষা করে মা আমাদের সর্বময় মঙ্গল রাখে। সাজ, লাড়ু, লুচি, বিভিন্ন ফল ফলাদি সব দিয়ে আমরা পূজা দিই। আমরা সুন্দরভাবে পূজার দিন কাটাই এবং পূজার সুন্দর জামা প্যান্ট পরে। এদিকে সবকটি পূজা মণ্ডপে উৎসব শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক। প্রশাসনের কাছে জোর দাবি, পূজার আগে, পরে এবং পূজার সময় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই জন্য প্রশাসন আমাদের সুন্দরভাবে নিরাপত্তা দিবেন। অবশ্য র্যাব পুলিশের পাশাপাশি কন্ট্রোল রুম, ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার জন্য আমাদের এই জায়গা পুলিশ সদস্য থাকবে, এর সাথে সাথে আনসারও থাকবে। এছাড়া প্রত্যেক উপজেলায় ইউনো সব দায়িত্বে থাকবে এবং আমরা ৬ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করব, যাতে মানুষ নির্বিঘ্নে তাদের আসন্ন শারদীয় দুর্গা উৎসব উদযাপন করতে পারে। এবার মাদারীপুর জেলায় ৩৮৫টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। সময় সংবাদ, মাদারীপুর। দেশের বাইরের খবর। তুরস্কের আঙ্কারায় শান্তি সমাবেশে বোমা হামলার জন্য দেশটির সরকারকে দায়ী করেছে সরকার বিরোধীরা। ওই ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। শনিবার ইস্তাম্বুল সহ দেশটির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ র্যালি বের করা হয়। বিক্ষুব্ধ লোকজন শান্তি সমাবেশে হামলার জন্য সরকারকে দায়ী করে বিভিন্ন স্লোগান দেন। তারা দেশের ক্ষমতাসীন একে পার্টিকে বর্তমান সহিংসতার জন্য দায়ী করে সরকারের পদত্যাগের দাবি জানান। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের গতিরোধ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষুব্ধরা ইস্তাম্বুলের বিভিন্ন স্থানে ভাঙচুর চালায় এবং আগুন জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। এদিকে তুরস্কের আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলায় কয়েকশো মানুষ হতাহতের ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে তুর্কিরা। শনিবার কুর্দি ও বামপন্থী সংগঠনগুলো আয়োজিত শান্তি সমাবেশে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 95 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 250-250 বেশি মানুষ। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। শনিবার সকালে তুরস্কের রাজধানী আঙ্কারার কেন্দ্রীয় রেল স্টেশনের কাছে শান্তির দাবিতে সমাবেশে মিলিত হয় লক্ষাধিক মানুষ। তুর্কি সরকার ও কুর্দি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত বন্ধের দাবিতে ওই সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশের আয়োজন করে কুর্দিশ পিপল ডেমোক্রেটিক পার্টি SDP এবং বেশ কয়েকটি বামপন্থী গোষ্ঠী। কিন্তু হঠাৎ করে স্থানীয় সময় সকাল 10:04 পরপর 2 দফা বোমা হামলায় কেঁপে ওঠে সমাবেশ স্থল।
ঘটনাস্থলেই নিহত হয় বহু লোক। প্রথমে নিহতের সংখ্যা 20 বলা হলেও দ্রুতই তা বাড়তে থাকে। কর্মকর্তাদের ধারণা আত্মঘাতী হামলা চালানো হয় সমাবেশটিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিস্ফোরণ ঘটাতে প্রচন্ড শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করা হয়। বিক্ষোভ চলছিল, আমরা দাঁড়িয়েছিলাম, হঠাৎ তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে, কিছুক্ষণ পর আরেকটা। ভয় পেয়ে আমরা সবাই মাটিতে শুয়ে পড়ি। এখনো কেউ দায় স্বীকার না করলেও নিরাপত্তা কর্মকর্তাদের অভিযোগের তীর উগ্রপন্থী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের দিকে। সংবাদ মাধ্যমে তারা জানিয়েছেন হামলার বিষয়ে তদন্ত শুরু করেছেন তারা। ঘটনার পরপরই করণীয় ঠিক করতে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে তুরস্ক তার লড়াই চালিয়ে যাবে। তুর্কি নাগরিকদের একতা নষ্ট করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে, কিন্তু আপনাদেরকে বলছি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের এক থাকতে হবে। কেবলমাত্র এভাবেই সন্ত্রাসীদের নির্মূল করা যাবে। লিখিত বক্তব্যে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ঘটনার নিন্দা জানিয়ে বলেন, তুরস্কের শান্তি ও সম্প্রীতি নষ্ট করতেই এ হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীরা দেশে বিভক্তি সৃষ্টি করতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি। তুরস্কের সাধারণ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এ হামলার ঘটনা ঘটল। ইতোমধ্যে কুর্দিশ পিপল ডেমোক্রেটিক পার্টি এসডিপি তাদের আগামী নির্বাচনী সমাবেশগুলো বাতিল করেছে। এর আগে চলতি বছরের 20 জুলাই সিরিয়া সীমান্তবর্তী সুরুজ শহরের একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত ছাত্র সমাবেশে আত্মঘাতী হামলায় 33 জন নিহত এবং আহত হয় শতাধিক। পরদিন এই ঘটনার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। সিরিয়ায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিমান চলাচলের নিরাপত্তার বিষয়ে দুদেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। শনিবার দুপক্ষের মধ্যে প্রায় 90 মিনিটের ভিডিও কনফারেন্সে সিরীয় আকাশে নিজ নিজ বিমানের নিরাপত্তা নিশ্চিত করার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। শিগগিরই সিরিয়া বিষয়ে আবারও দ্বিপাক্ষিক বৈঠকের কথা জানায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর। গত এক সপ্তাহে রাশিয়ার যুদ্ধবিমান অন্তত 3 বার মার্কিন ড্রোনের খুব কাছাকাছি দিয়ে উড়ে যায় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। এ অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসী সামরিক নীতি গ্রহণের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা শুরুর পর অন্তত 2 বার রুশ বিমান তুরস্কের আকাশ সীমায় ঢুকে পড়লে বিষয়টি নিয়ে পাশ্চাত্য ও রাশিয়ার মধ্যে উত্তেজনা দেখা দেয়। ইউরো বাছাই পর্বের খবর। আজারবাইজানকে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে গেল আসরের রানার্স আপ ইতালি। স্বাগতিকদের 3-1 গোলে হারিয়েছে অ্যান্তোনিও কন্তের দল। আরেক ম্যাচে কাজাখস্তানকে 2-1 গোলে হারিয়েছে মূল পর্বের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে নেদারল্যান্ডস। একই গ্রুপে চেক প্রজাতন্ত্রকে 2-0 গোলে হারিয়েছে তুরস্ক এবং বসনিয়া হার্জেগোভিনিয়ার কাছে 2-0 গোলে হেরে হোঁচট খেয়েছে গ্যারেথ বেলের ওয়েলস। আজারবাইজানের মাঠ বাকু স্টেডিয়ামে সমর্থকদের পাশে না পেলেও ম্যাচের শুরুতেই দাপট দেখাতে থাকে সফরকারী ইতালি। আজজুরিদের আক্রমণে একরকম দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। ফলাফলটাও আসে দ্রুত। ম্যাচের 11 মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার এদারের গোলে লিড পায় অ্যান্তোনিও কন্তের শিষ্যরা। 31 মিনিটে স্বাগতিক সমর্থকদের আনন্দে ভাসান দিমিত্রভ নাজারোভ, কিন্তু স্বাগতিকদের উৎসাহটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের 43 মিনিটে সারাউয়ের গোলে আবারও এগিয়ে যায় অতিথিরা। 65 মিনিটে ম্যাথেও ডারমিয়ানের গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় অ্যান্তোনিও কন্তের শিষ্যদের। এদিকে গোল পরিশোধে ব্যর্থ স্বাগতিকরা ম্যাচের 88 মিনিটে 10 জনের দলে পরিণত হয় হাসিনোভার লাল কার্ডে। এরপর আর কোনো গোল না হলে জয়ের সাথে মূল পর্বে ওঠার আনন্দে মাতে আজজুরিরা। এদিকে এবারের ইউরো বাছাই পর্বের শুরু থেকে হোঁচট খাচ্ছিল শক্তিশালী নেদারল্যান্ডস। ফ্রান্সের টিকিটের স্বপ্ন বাঁচিয়ে রাখতে স্বাগতিক প্রতিপক্ষ কাজাখস্তানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না সাবেক বিশ্বকাপ রানার্স আপদের সামনে। তাই ম্যাচের শুরু থেকে আগ্রাসী খেলা উপহার দিতে থাকে সফরকারীরা। 33 মিনিটে দুর্দান্ত গোলে নেদারল্যান্ডসকে প্রথম লিড এনে দেন নিউক্যাসেলের স্ট্রাইকার জর্জিনিও ভিনালডাম। 50 মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন অভিজ্ঞ মিডফিল্ডার স্নাইডার। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ইনজুরি টাইমে স্বাগতিক মিডফিল্ডার ইসলাম বেক কুয়াতের গোল ব্যবধান কমানোর সাথে চরম নাটকীয়তার ইঙ্গিত দেয়। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা। ফলে এই গ্রুপ থেকে 9 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে সফরকারীরা। এদিকে ডাচদের স্বপ্ন পূরণের পথটা আরো কঠিন করে দিয়েছে তুরস্ক। এই গ্রুপ থেকে ফ্রান্সের টিকিট নিশ্চিত করা চেক প্রজাতন্ত্রকে 2-0 গোলে হারিয়েছে টার্কিশরা। ম্যাচের 2টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। 62 মিনিটে প্রথম গোলটি করেন সফরকারী মিডফিল্ডার ইনান এবং 79 মিনিটে জয়সূচক গোলটি করেন 21 বছর বয়সী মিডফিল্ডার হাক্কান সানহানুল। শায়লা পারভিন, সময় সংবাদ।
পুনর্বাসনের জন্য নতুন দোকান তৈরি করার পরও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সীমানার মধ্যে এখনও রয়ে গেছে আসবাব ও ক্রীড়ের অর্ধশতাধিক দোকান। জাতীয় ক্রীড়া পরিষদ দোকানগুলো সরানোর উদ্যোগ না নেওয়ায় মিরপুর স্টেডিয়াম নিরাপত্তা ঝুঁকিতে আছে বলে মনে করছে বিসিবি। অন্যদিকে এনএসসির দাবি মালিকরা মামলা করায় দোকানগুলো সরানো যাচ্ছে না। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম 2006 সাল থেকে বাংলাদেশের ক্রিকেটের সমর্থক হয়ে আছে এই স্টেডিয়ামটি। টেস্ট, ওয়ানডে ও টি20 সব ফরম্যাট মিলে প্রায় 126টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এই ভেন্যুতে। 2টি করে বিশ্ব ও এশিয়া কাপ আয়োজনের পরও এই মাঠটির একটি বিষয় যেন গলার কাটা হয়ে রয়েছে বিসিবির। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকায় এখনও স্টেডিয়ামটির ভেতরে আছে প্রায় অর্ধশতাধিক দোকান। যদিও 2011 বিশ্বকাপকে সামনে রেখে দোকানগুলো সরিয়ে নিতে একাডেমি মাঠের পাশে একটি মার্কেট করে দেয় ক্রীড়া পরিষদ, কিন্তু দোকানগুলো এখনও স্টেডিয়ামের ভেতরেই আছে। বছর জুড়েই মিরপুরের এই মাঠটি ব্যস্ত থাকে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন দোকানগুলো বন্ধ থাকলেও ঘরোয়া ক্রিকেট কিংবা বিদেশি দলগুলোর অনুশীলনের সময় ভারী কাজ চলতে থাকে দোকানগুলোতে, আর বহিরাগতদের আনাগোনা তো আছেই। পুরো বিষয়টিতে স্টেডিয়ামের নিরাপত্তা হুমকি আছে বলে মনে করেন বিসিবির এই পরিচালক। মুখে মুখে আমরা সেন্টার অফ এক্সিলেন্স বলি, কিন্তু আমরা বাস্তবে তা দেখছি না। স্টেডিয়ামের বাইরে অনেকগুলা দোকান আমরা ঠিক করে দিয়েছি, বানানো হয়েছে এখানে, এবং সেখানে ভিতরকার দোকানগুলো ওইখানে শিফট হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে তারা কেমন যাচ্ছে না। এটা কিন্তু একটা বড় সমস্যা। যদি তারা এনএসসি যদি তারা এই সমস্যাগুলো না বুঝে তাহলে কিন্তু এই বাইরের যে লোকজনদের আনাগোনা এটা থেকেই যাবে। তো সুতরাং পরে আমাদের খেলার সময় দেখা যাচ্ছে অনেক সময় সমস্যা হয়। তবে এনএসসি বলছে দোকান মালিকরা মামলা করায় স্টেডিয়ামের সীমানার ভেতর থেকে সরানো যাচ্ছে না দোকানগুলো। মহামান্য আদালতে সংখ্যাবদ্ধ ব্যক্তিরা মামলা করেছেন এবং সেখানে নিষেধাজ্ঞা বলবৎ আছে। আমরা সেই নিষেধাজ্ঞাকে ভ্যাকেট করার আইনি পদক্ষেপ গ্রহণ করছি এবং আমরা আশাবাদী যে আমরা যদি ভ্যাকেট করতে পারি এবং সকলের সহযোগিতা নিয়ে ওই সকল দোকানসমূহ অপসারণ করে আমরা নিরাপত্তাকে সুদৃঢ় করতে সক্ষম হব। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে পরপর 2টি সফর স্থগিত হয়েছে, আর স্টেডিয়ামের এই দোকানগুলো নিয়ে নতুন করে নিরাপত্তার প্রশ্ন উঠেছে, যা কারোই কাম্য নয়। তাই এর স্থায়ী সমাধান চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। সাদা ককশিটে নানা আকার দিয়ে তৈরি করা হচ্ছে 1071টি ভাস্কর্য। তবে শুধু সৌন্দর্য অভিমুখে নয়, এর গন্তব্য ইতিহাসের দিকে। 1971-এর 9 মাসে পাক বাহিনীর চরম বর্বরতা ফুটিয়ে তুলতেই এই শিল্প আয়োজন। একজন ফ্রিল্যান্সার শিল্পী আর তার 25 সহযোগী 2 বছর ধরে চালিয়ে যাচ্ছেন এই শিল্প সাধনা। 2016 সালের মার্চ থেকে সবার জন্য উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে এই শিল্পকর্ম তৈরির কাজ। রিপোর্ট তরিকুল ইসলাম সৌরভের। 1971-এর 9 মাস পাক বাহিনী গণহত্যা চালিয়েছে শহরে, গ্রামে, টিলায়, নদীতে, ক্ষেত ও খামারে। আমাদের মগজের কোষে কোষে পুঁতে দিয়েছিল আমাদের আপনজনের লাশ, দগ্ধ, রক্তাপ্লুত। ককশিট কেটে মূর্ত করে তোলা হচ্ছে সেই সব স্মৃতিকে। শিল্পবোধ আর একান্ত ব্যক্তিগত দায়বদ্ধতার মিশেলে তৈরি যে শিল্প, তা আমাদের নিয়ে যায় 71-এর দীর্ঘ 9 মাসের বর্বরতার স্পষ্ট অবয়বে। যারা এই শিল্প সাধনায় সামিল, তাদের শৈল্পিক চেতনা প্রসূত ভাবনা দীপ্ত হয়ে ওঠে নতুনত্বের আকাঙ্ক্ষায়। তাই উচ্ছ্বাস যেমন রয়েছে, তেমনি আবেগও কম নেই। আমার বাবা মুক্তিযোদ্ধা, কাজেই ওটা আমাকে ইনফ্লুয়েন্স করেছে। এরকম একটাই ফ্লো খুঁজছিলাম যে নিজেকে প্রকাশ ঘটানোর। দেখতে এসে আমি এখানে কাজটার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি। অগণন উপাদান, বিস্তৃত উপকরণ এবং অপার সম্ভাবনা থেকেই উঠে আসে শিল্পিত বস্তু, আর শিল্পীকেই স্বপ্রণোদিত হয়ে এর দায় মেটাতে হয়। তাই তো মিন্টুদের ভাবনায় শুধুমাত্র শিল্প নয়, মূর্ত হয়ে উঠেছে 71-এর গণহত্যার অসীম বেদনাও। পুরো একটা গ্রাম এই স্কাল্পচার দিয়ে তৈরি করা হবে, যে গ্রামের ভিতরে এক সাইড দিয়ে ঢুকে আর এক সাইড দিয়ে বের হয়ে আসলে পুরো 71 সালের ভিতর দিয়ে সে ঘুরে আসতে পারবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উনি এই কাজের প্রতি অনেক বড় একটা সহযোগিতা ইতিমধ্যে উনি করেছেন। ওনার বাসভবনে আমাদেরকে কাজ করার জন্য জায়গা দিয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে নতুন প্রজন্মকে একটা দৃঢ় বন্ধনে যুক্ত করা, সেই কাজগুলো আমাদের করা উচিত। তো আমি মনে করি যে মিন্টু সেই কাজটি আমাদের সবার পক্ষ থেকে করছে। এই মহৎ শিল্প ভাবনার উৎসমুখ নিশ্চিতভাবে দেশের প্রতি, মানুষের প্রতি দায়বদ্ধতা। তবে এটা শুধু শিল্পীর বেদনায় পিষ্ট হয়ে মহৎ শিল্প না হয়ে মানুষের মননে নতুন চিন্তার সঞ্চার ঘটাবে, এমনটাই আশা সকলের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যে এলাকায় বসবাস সে এলাকার স্কুলে শিশুদের ভর্তি করানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। মুক্তিযুদ্ধ বিজয়ের ইতিহাস জানানোর আহ্বান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুজাহিদুল সালাউদ্দিন কাদেরের চূড়ান্ত রায়ের রিভিউ আবেদন করতে হবে 15 অক্টোবরের মধ্যে। দণ্ড পরিবর্তনের সুযোগ নেই, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। রাজধানীর আশকোনায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের 4 জন সহ 5 জন দগ্ধ, আশঙ্কাজনক 3 জন ঢাকা মেডিকেলে ভর্তি। জাপানি নাগরিক হত্যার ঘটনায় গ্রেফতার বিএনপি নেতা বিপ্লব। চট্টগ্রামে ছিল মূর্তিমান আতঙ্ক, মন্তব্য নির্যাতিতদের রয়েছে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ। এবং বিতর্কিত কাজ করেও বারবার পার পেয়ে যান সুন্দরগঞ্জের এমপি লিটন। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে সহযোগিতা আর দলীয় লোকদের হয়রানির অভিযোগ। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ভিডিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।